ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইন চ্যুত হয়ে পড়ে গেছে। প্যান্ডেল ক্লিপ সব খোলা, সিগন্যাল দিছে, মিস্ত্রি সাহেব গেছে, সিগন্যাল মানে নাই। সাথে ছিল, তারা হুড়োহুড়ি করে লাফ দেওয়ার পরে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। ঢাকার সঙ্গে উত্তরের 7 জেলায় ট্রেন চলাচল বন্ধ। ঈশ্বরদী থেকে যাচ্ছে রিলিফ ট্রেন। পথে পথে ঈদ আনন্দ, প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা, মানুষ বোঝাই করে ছাড়ছে লঞ্চ, মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, চলছে সাজসজ্জা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে উত্তর সিটির কেন্দ্রীয় জামাত, হবে না র্যালি। সরকার গঠনের প্রথম মাসেই প্রতিশ্রুতি পূরণের চমক, প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ, সব দলকে সহযোগিতার পরামর্শ। লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা, ইরাক, কুয়েত, আমিরাতের মার্কিন স্থাপনায় আক্রমণ, ইরান লেবাননে তেল আবিবের আঘাত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঈদযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। ঢাকা থেকে নীলফামারী যাওয়ার সময় বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। এতে আহত হয়েছেন শতাধিক। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে বগুড়া, রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের 7 জেলার রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারের তিলকপুরে পৌঁছালে হঠাৎ 9টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার রাতে ওই এলাকায় রেল লাইনে 6 ইঞ্চি ফাটল দেখা যায়। রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে বেশ কয়েকজন কর্মী ওই স্থানটি মেরামতের কাজ করেন। এজন্য প্রতিটি ট্রেনকে সিগন্যাল দেওয়া হচ্ছিল, কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। এমন বিকট শব্দ আমরা বাড়ির কাছে এলাকাছে গ্রাম, আমরা দৌড়ে আসছি, আর দেখি ধোলা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। রেলের হেড উড়ে গেছে, 6 ইঞ্চি হেড উড়ে গেছে। তারা সাথে ছিল, তারা হুড়োহুড়ি করে লাফ দেওয়ার পরে কেউ নিহত হয় নাই, তবে আহত হয়েছে অনেকেই। এর আগে এখানে ট্রেনের কাজও হয়েছিল, এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে এই দুর্ঘটনা ঘটছে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়া সান্তাহারের বাগবাড়িতে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা যেই নীলসাগর এক্সপ্রেস চিলিহাটিগামী, সেটি কিন্তু ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়েছে। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি, গতকাল রাত থেকে কিন্তু এই বাগবাড়ি এলাকায় 4 ইঞ্চির মতো আসলে রেলে ফাটল হয়েছিল এবং স্থানীয়রা এটি কিন্তু সান্তাহার রেলে কর্তৃপক্ষকে অবগত করলে আজকে ভোর থেকেই সান্তাহার রেলের কর্তৃপক্ষ কিন্তু লাল পতাকা টাঙিয়ে এই রেলের মেরামত কাজ শুরু করে এবং সকাল থেকে কিন্তু এখান থেকে যে রেলগুলো পার হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু ধীরগতি নিয়েই তারা পার হয়ে যাচ্ছিল। তবে এই যেই নীলসাগর যে এক্সপ্রেসটি, সেটি কিন্তু এখানে যেই 7 জন কর্মী রেলের যারা রেল মেরামতের কাজ করছিলেন, তারা আসলে তাকে সিগন্যাল দিলেও কিন্তু আসলে তারা এই যে নীলসাগর যে এক্সপ্রেস তার যে চালক, সেটি কিন্তু আসলে সিগন্যালটি অমান্য করে এবং এরপর পরে কিন্তু আসলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু আসলে এই যে নীলসাগর এক্সপ্রেস তার কিন্তু 9টি বগি লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে কিন্তু 3টি বগি একেবারে মারাত্মকভাবে লাইনচ্যুত হয়েছে এবং লাইনচ্যুত হওয়ার সময় কিন্তু যে রেল রয়েছে, সেই রেল সহ রেলের পাটাতন এবং অন্যান্য যে রেলের যে ধাতব বা লোহা শক্ত জাতীয় যে বস্তুগুলো রয়েছে, সেগুলো সমূলে আসলে উপড়ে নিয়ে গিয়ে কিন্তু আসলে 10 থেকে 15 হাত দূরে গিয়ে ছিটকে পড়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা খবর পাওয়ার পরে তাদের 4টি ইউনিট কিন্তু এখানে কাজ করেছে এবং তাদের হিসাবে অর্ধশত যারা যাত্রী ছিল রেলে, তাদেরকে তারা কিন্তু আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল এবং আদমদিঘি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তারা আসলে ভর্তি করেছে। এর পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষরা যেমনটি দাবি করছেন, আহতর যে সংখ্যাটা সেটা কিন্তু আরও বেশি, প্রায় শতাধিক। বিশেষ করে ঈদযাত্রা হয় কিন্তু রেলের ছাদে কিন্তু আসলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু অবস্থান করছিলেন এবং আকস্মিক এই দুর্ঘটনায় কিন্তু তারা আসলে হকচকিয়ে যায় এবং অনেকে বাঁচার জন্য কিন্তু রেলের ছাদ থেকে লাফ দিয়ে এখানে যে জায়গার আশপাশে যে এই জমিগুলো আছে, সেখানে কিন্তু তারা লাফ দিয়ে আসলে বাঁচার চেষ্টা করে।
করে, এতে কিন্তু হতাহতের যে সংখ্যাটা সেটি কিন্তু বাড়ে এবং এখন পর্যন্ত কিন্তু আহতের যে সংখ্যায় সেটি কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং রেলের যেই চিফ ইঞ্জিনিয়ার আছেন তিনি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ভয়াবহতার পরিমাণ যদি আসলে দর্শক আপনাদেরকে বলার চেষ্টা করি, রেলের যেই চাকাগুলো রয়েছে, যে 9টি বগি লাইনযুক্ত হয়েছে, সেই 9টি বগির চাকাগুলো কিন্তু আসলে মারাত্মকভাবে ভেঙে পড়ে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত এই যে বগুড়া সহ উত্তরবঙ্গের প্রায় 8টি জেলার সঙ্গে কিন্তু রাজধানী ঢাকার যে রেল সেটি কিন্তু একেবারে বন্ধ আছে এবং রেল কর্তৃপক্ষ আশা করছে আগামীকাল দুপুর নাগাদ কিন্তু আসলে তারা মোটামুটি একটি কাজ করে এই যেই জেলাগুলোর সাথে রেল যোগাযোগ বন্ধ আছে সেটি চলাচল স্বাভাবিক করার জন্য তারা চালিয়ে যাবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। দুর্ঘটনাস্থল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। স্বজনদের সঙ্গে ঈদ করা হলো না। বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল শিশুসহ একই পরিবারের 4 জনের। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রাজশাহীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। চট্টগ্রামে 2 বাসের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। ঝিনাইদহে তেলবাহী ট্রাকের ধাক্কায় মারা গেছেন 1 নারী। দিনাজপুর ও কক্সবাজারে প্রাণ গেছে 2 জনের। ঈদযাত্রা পরিণত হলো শোক যাত্রায়। বগুড়ায় বেপরোয়া গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ঈদ ছুটিতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার দিকে যাচ্ছিল একই পরিবারের 17 জন। সকাল 7:30টার দিকে শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নিয়ন্ত্রণ হারায় চালক। রাস্তার মাঝখানে আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন 1 জন। গুরুতর আহত 8 জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও 3 জন। ওরা বলতেছে, দুলে ভাই এই ড্রাইভার আমার সঙ্গে ভুল করে আমাদের গাড়ি রংপুর না নিয়ে যায়, দিনাজপুর চলে গেছে। তা আমরা ঘুরিয়ে ব্যাক করতেছি, আপনি চিন্তা করেন না, আমরা আসতেছি। আমাকে রিং করলো, হোটেলে হচ্ছে মানে সিয়ারি খাইতেছি। সিয়ারি খাওয়ার পরে আর কোনো গন্ধ হয় না। সেখানে গিয়ে দেখি যে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন গেছে। স্থানীয় লোকজনও সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটা থেকে আহত নিহতদের উদ্ধারের চেষ্টা করছে। এদিকে চট্টগ্রামে বাস দুমড়ে মুচড়ে প্রাণ গেল 1 জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, সড়কের পাশে খড়ে আগুন দেয়া হলে অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। এতে 2টি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি মার্সা পরিবহনের বাস রাস্তার পাশে রাখা পিলারের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হয় ওই বাসটিও। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল ড্রাম্প ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসছিল একটি মোটরসাইকেল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাউসার হোসেন ও তার 2 বছরের ভাতিজা রেজওয়ান আলী মারা যান। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছেন নগরবাসী। আজও রেল, সড়ক ও নৌপথে ভিড় ঘরমুখী মানুষের। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপে যাত্রা করছেন অনেকে। যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানান, গণপরিবহনে জ্বালানি সংকট হবে না। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন নীরের পানে নগরবাসী। ইটকাঠের যান্ত্রিক নগরকে আপাতত ছুটি দিয়ে পথে পথে উৎসবের যাত্রা। সড়ক পথের ঝক্কি ঝামেলা এড়াতে দুপুরের পর থেকেই নৌপথে জনস্রোত। ঈদযাত্রায় প্রাণ ফিরেছে সদরঘাটে। 37টি নৌ রুটে যাত্রী চাপ সামাল দিতে একের পর এক ছেড়ে যাচ্ছে লঞ্চ। স্বস্তি, লঞ্চের ভিতরে একটু আরামদায়ক, মানে কোনো যানজট থাকলেও মানে সবসময় মানে একটু ভালো লাগে আর কি যাতায়াতের। অনেক চাচু আছে, অনেক মেহমান আছে, ওদের সাথে খেলাধুলা করবো। বাড়ির পানে ট্রেনের বাঁশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার ভোর থেকেই কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। উত্তর
তিল ধারণের ঠাঁই। বগিতে ঢুকতে না পেরে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকেই। অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া লাগবে, ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে ঝুঁকি নিয়ে যাচ্ছে ভাই, কিছু করার নাই ভাই। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় দেখা যায় যানজট। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। ঈদের সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যে টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। এটা তো মানে কোনো কিছু হইতে পারে না, এটা তো সিন্ডিকেট একটা। বিআরটিএ নিয়ে কথা বলে আমাদের আর কি হবে? আমরা তো 50 বছর ধরে বিআরটিএ দেখছি, বিআরটিএ কি করতেছে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুপুরের পর থেকে যাত্রীদের ঢল নামলে ফেরি ও লঞ্চ সংকটে দেখা দেয় দুর্ভোগ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সাইফুল রুদ্র, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শাহিন আলম এবং গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর সময় যত বাড়ছে তত মানুষের ভিড় আমরা এখানটিতে দেখতে পাচ্ছি। ইতোমধ্যেই কিন্তু দক্ষিণাঞ্চলের যেসব লঞ্চ এখানে নোঙর করা আছে, প্রতিটি লঞ্চ কিন্তু যাত্রী বোঝাই হয়ে আছে, কানায় কানায় পরিপূর্ণ। তারপরেও কিন্তু মানুষজন, আরও ঘরমুখো মানুষজন এসে এখানে যোগ হচ্ছে। দিনের যেসব লঞ্চ এই টার্মিনাল থেকে ছেড়ে গেছে সেসব যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন অন্যান্য বারের চেয়ে অনেকটা স্বস্তিদায়কভাবেই তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছেন। এবার বিশেষ করে যাত্রীরা বলছেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশাপাশি কিন্তু আরও দুটি ঘাট সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে বসিলায় একটি নতুন ঘাট সৃষ্টি করাতে কিন্তু অন্যান্য বারের চেয়ে সদরঘাটে তুলনামূলক চাপ কিছুটা কম, যাত্রীরা সেটি বলছেন। এবং বলছেন যে এবারে যে ভাড়া নেওয়া হচ্ছে সেটি বাড়তি ভাড়ার খুব বেশি অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জন্য বলা যায় অনেকটা স্বস্তির মধ্য দিয়ে ঘরমুখো মানুষ তারা তাদের বাড়ি ফিরে যাবেন। এবং গতকালকে ঈদযাত্রার প্রথম দিন ছিল, ছুটি শুরু হয়েছিল। গতকালকে যে পরিমাণ চাপ ছিল, আজকে কিন্তু তার থেকে দ্বিগুণ মানুষের উপস্থিতি এই লঞ্চগুলোতে আমরা দেখছি। এবং সন্ধ্যার পর বিশেষ করে বরিশাল রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাবে। এবং ছেড়ে যাওয়ার আর বেশিক্ষণ সময় যেহেতু বাকি নেই, আমরা দেখছি দূর দূরান্ত থেকে মানুষজন তারা এই লঞ্চ টার্মিনালে এসে ভিড় করছেন। অনেকে যেহেতু রোজার মাস, অনেকে ইফতার নিয়ে আগেই কিন্তু লঞ্চ টার্মিনালে চলে এসেছেন। এবং লঞ্চের এখানকার যারা বিআইডব্লিউটিও কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে ঈদ যাত্রা যেন মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়, ইতিমধ্যে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছেন। এবং পাশাপাশি যাত্রীদের কাছেও আমরা সেই তথ্যটি পেয়েছি, যাত্রীরাও খুব বেশি অভিযোগের কথা কিন্তু তারা বলছে না। তারা বলছে অনেকটা স্বস্তিতেই তারা ফিরে যেতে পারবেন, এমন প্রত্যাশা তাদের রয়েছে। ঘরমুখো মানুষের এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাব কমলাপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। কাটায় বিকেল 5টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। আপনারা এর মধ্যে জেনেছেন দুপুর 2:30টায় বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এবং তারপর থেকে সবাই আশঙ্কা করছিল, যাত্রীরা এবং রেল সংশ্লিষ্ট যারা আছেন, যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অর্থাৎ বগুড়া হয়ে অন্যান্য যে রুটগুলো আছে সেগুলোর সঙ্গে হয়তো বা রেল যোগাযোগটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে কিংবা বিচ্ছিন্ন হতে পারে, এমন একটা আশঙ্কা করছিলেন। যদিও কিন্তু এখন পর্যন্ত ওই ঘটনার পরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলো একেবারে সঠিক সময়ে ছেড়ে গেছে। সবশেষ ট্রেনটি ছেড়ে গেছে বিকেল 5টায় চিলাহাটি এক্সপ্রেস, যেটা আমি বলছিলাম। তো এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে আছি আমরা। এখান থেকে
4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। ও আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি আপনাদেরকে, যে বগুড়ার সান্তাহারে যে ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়েছে, সেই 9টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে মাত্র উত্তরবঙ্গের 5টি জেলার সঙ্গে এই মুহূর্তে রেল যোগাযোগ বন্ধ আছে। সেটি হচ্ছে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং জয়পুরহাট। এই 5টি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে। উদ্ধারকারী ক্রেন 2টি জেলা থেকে এরই মধ্যে রওনা হয়েছে, একটি হচ্ছে পার্বতীপুর এবং আরেকটি হচ্ছে ঈশ্বরদী। তো এখন পর্যন্ত উদ্ধারকারী ক্রেনগুলো যাত্রাপথেই আছে বগুড়ার উদ্দেশ্যে, অর্থাৎ সান্তাহারের উদ্দেশ্যে সেগুলো ছুটছে। পৌঁছানোর পরেই তারা উদ্ধার কাজ শুরু করবেন এবং রেল সংশ্লিষ্ট যারা ছিলেন এখানে, যাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে উদ্ধার কাজ শুরু হলে আশা করা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা উদ্ধার কাজটি শেষ করতে পারবেন এবং যে 5টি জেলায় এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ আছে সেগুলো স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল কমলা। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। গাজীপুরে ঈদযাত্রা অনেকটা ঠিক এমনই, অর্থাৎ প্রতি বছর ঈদযাত্রা বিষাদে পরিণত হয়। কিন্তু এই গাজীপুরে সাধারণ মানুষ যারা রয়েছেন, এই গাজীপুর হয়ে যারা আসলে 31 জেলার মানুষ যারা বাড়ির পানে ছুটেন, তারা কিন্তু সকলেই এই ভোগান্তিতে পড়েন। এই গাজীপুরের 2টি মহাসড়ক রয়েছে, যেমন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এই 2টি মহাসড়কই কিন্তু তাদের জন্য ঈদযাত্রার বিষাদে কিন্তু পরিণত হয়। আমরা একটু জানিয়ে রাখতে চাই, শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু গাজীপুরের আজকে ছুটি হয়েছে। ধাপে ধাপে দ্বিতীয় ধাপের প্রতিষ্ঠানগুলো আজকে ছুটি হয়েছে এবং তারপর থেকে দুপুরের পর থেকে আমরা দেখেছি প্রতিটি সড়কেই কিন্তু গাজীপুরের প্রতিটি মহাসড়কের পয়েন্টে পয়েন্টে কিন্তু বিশাল যানজটের একটি জটলা আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি সাধারণ মানুষ পর্যাপ্ত যানবাহন না পেয়ে যে যেভাবে পারছেন, ছোট বড় অটোরিকশা থেকে শুরু করে ট্রাকের ছাদে যেভাবে পারছেন আসলে বাড়ির পানে ছুটছেন। না পেরে কিলোমিটারের পর কিলোমিটার পথ তারা কিন্তু হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন এবং এই মুহূর্তে সারাদিনের ব্যবসা গরমের পর এই মুহূর্তে বৃষ্টি, অর্থাৎ তাদের এই যাত্রা কিন্তু আরও ভোগান্তি বাড়িয়েছে। এই মুহূর্তে বৃষ্টিতে পরে কিন্তু তাদের ভোগান্তির মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়েছে। আমরা কথা বলেছিলাম সাধারণ যাত্রীদের সাথে, তারা যিনি বলছেন প্রতি বছর সরকার আশ্বাস দিলেও কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমে না। আগামী অর্থাৎ আরও একদিন রয়েছে, সেটি কিন্তু আরও নজরদারি রাখার কথা দাবি জানিয়েছে সাধারণ যাত্রীরা। তো এই ছিল গাজীপুর থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। আগারগাঁওয়ে পুরানো বাণিজ্য মেলার মাঠে হবে উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাত। তবে এবার আনন্দ র্যালি হচ্ছে না বলে জানান প্রশাসক। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সবই চলছে জোরে সোরে। শেষ মুহূর্তের কাজ তদারকি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দফতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এবার প্রায় 25,400 বর্গমিটারের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। আমাদের কাজ শেষ, আজকের মতো শেষ, কালকে টুকটাক থাকলে ওটা ক্লিয়ার করব। আজকে করলে আমাদের মোটামুটি শেষ, খালি থাকবে আপনি নিচের বিছনা, কাপড় সাদা তেরপাল দিয়ে পরে সাদা কাপড় দেবো। ঈদগাহ মাঠের চতুর্পাশ সব সময় চেষ্টা করছি যে মশার থেকে কিভাবে এখানকার মানুষদের রক্ষা করা যায়, এমনকি আমাদের যতটুকু করার সাধ্যমতো আমরা সেই কাজগুলো এগিয়ে যাচ্ছি। এদিকে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠেও চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি। মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক জানান সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 10,000 পুরুষ ও 600 নারীর নামাজের ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত মুসল্লি হলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রশাসক। তবে এবার উত্তর সিটিতে গতবারের মতো থাকছে না কোনো আনন্দ র্যালি। এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের প্রথম মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চমক বিএনপির।
প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, অতীতের মতো বড় বড় প্রকল্পের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি না হলে সফল হবে তারেক রহমানের সরকার। হাসান ওয়ালির প্রতিবেদন। সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ক্ষমতা নিয়ে এক মাসেই সাধারণের মাঝে আশার সঞ্চার করেছে নতুন সরকার। ভোট দেওয়ার টাটকা স্মৃতি থাকতে থাকতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহিত পালন করিব। এক মাসের সরকার, এরই মধ্যে সফলতার পালকে যুক্ত ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল কাটা কার্যক্রমের সূচনা। পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। এর আগে মওকুফ করা হয় 10,000 টাকার কৃষি ঋণ। দেশ পুনর্গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন সরকার প্রধান, আর এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। বর্তমান সরকার এক মাসের মধ্যে যথেষ্ট অগ্রগতি বা সম্ভাবনাময় কিছু কাজ করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি করতে চায়, আর 20,000 কিলোমিটার যেটা করবে বলছে 5 বছরের মধ্যে খাল খনন, আমার মনে হয় এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। কথা যেটা দিয়েছে নির্বাচনের আগে তিনি সবই পালন করেছে, তিনটা মোটামুটি। আগামীতে আরো ভালো হবে এবং যেটা উদ্যোগ নিছে এটা আমি ভালো উদ্যোগ নিছি। প্রধানমন্ত্রীর কর্মচাঞ্চল্যতা এবং সরকারের কার্যক্রমকে আশা জায়গা নিয়ে আখ্যা দিয়ে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন এই রাজনৈতিক বিশ্লেষক। প্রধানমন্ত্রী তারেক জিয়া আমার অ্যাপ্রোচটা মনে হয় যে খুব প্রোগ্রেসিভ। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, এটা অসাধারণ দুটি কাজ নিয়েছেন এবং আমি মনে করব যে এই দুটো খুবই সাকসেসফুল। বাংলাদেশের মানুষ খুব আশান্বিত। যে কোনো প্রকল্প যখনই চালু হয় একটা দল কি করে জানি কোনো না কোনোভাবে ঢুকে পড়ে। একটাই আমাদের কথা থাকবে, কোনোভাবে দুর্নীতি যাতে এতে ঢুকে না পড়ে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে নতুনত্বের বার্তা রয়েছে মন্তব্য করে প্রকল্প বাস্তবায়নে বিরোধী দলকেও যুক্ত করার তাগিদে বিশ্লেষকের। জনদুর্ভোগ এড়িয়ে প্রধানমন্ত্রীর রাস্তায় চলাচল, সচিবালয়ে প্রতিদিন অফিস করা, প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেটার পরিবর্তে যে সকল মন্ত্রী এমপিদের নিয়ে সেখানে না যে একটা জায়গায় বসে অফিস করা, এগুলো বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নতুনত্বের বার্তা দেয়। ইতিমধ্যেই যে কাজগুলো তিনি শুরু করেছেন এগুলো তাদের নির্বাচনী ইশতেহারেই আছে যে তিনি ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করবেন। বিরোধী দলের যারা জনপ্রতিনিধি আছেন, জনগণ দ্বারা যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকেও এই মহতি কাজের সাথে সংশ্লিষ্ট করে এই কাজগুলো বাস্তবায়ন। জনতার কাছে ছুটে যাওয়া, প্রোটোকলবিহীন পথ চলা, সব মিলিয়ে এখনো সফলতার পাল্লা ভারী সরকারের। আগামীতেও ধারাবাহিকতা রক্ষার তাগিদ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চাঁদপুর 3 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, পতিত সরকারের আমলে সংসদ চত্বরে বিএনপির অনেক এমপির জানাজা করতে দেওয়া হয়নি। সাবেক সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জিএম ফজলুল হক বিএনপির মনোনয়নে 1996 সালে 7ম ও 2001 সালে 8ম সংসদ নির্বাচনে চাঁদপুর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন সফল ব্যবসায়ী, একাধিকবার হয়েছেন সিআইপি। পরিবার জানায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফজলুল হক। চিকিৎসা চলছিল দেশে বিদেশে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা 6টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই সাবেক এমপি। তার মৃত্যুতে চাঁদপুরের স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বর্তমান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। যেই সময়টা ছিলেন উনি নির্বাচিত, সেই সময় সততার সাথে উনি কাজ করে গিয়েছেন এবং ম্যাডামের হাতকে শক্তিশালী করেছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বর্ষিয়ান এই রাজনীতিকের জানাজায় উপস্থিত ছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম সহ চাঁদপুরের বিএনপি নেতারা। এ সময় ফজলুল হকের আত্মার শান্তি কামনা করেন স্পিকার। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ ভবন এলাকায় বিএনপির এমপিদের জানাজা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগও করেন জাতীয় সংসদের অভিভাবক। দীর্ঘদিন পর এই দক্ষিণ প্লাজায় এই সুযোগ অবারিত হয়েছে। এর আগে আমাদের অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করার পরও এখানে জানাজা নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। ইয়া আল্লাহ, আমরা যার জানাজা পড়লাম। জানাজা শেষে প্রয়াত ফজলুল হকের কফিনে শ্রদ্ধা জানান স্পিকার, চিফ হুইপ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার চাঁদপুরের বাবুরহাটে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বিএনপির এই রাজনীতিককে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংবাদ। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। আসছে বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা ঢাকা বাসিন্দাদের। মশক নিধনে 2 সিটি তেমন তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি ঢাকা দক্ষিণ সিটির।
মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়িয়েছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না, এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, যখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি, 3 দিন 4 দিন, কোন কোন এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, দুটো স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।